নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমের মধ্যে একটা ঝড় তুলে দিয়েছে। আমি কথা বলছি অপারেশন সিঁদুর নিয়ে। ভারতের একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান যেটা পাকিস্তানের বিরুদ্ধে চালানো হয়েছিল। এই অভিযান শুধুমাত্র একটা সামরিক অভিযান নয়, এটা নিয়ে একটা বিতর্ক এবং একটা রহস্য ময়দানে পরিণত হয়েছে। সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভারতীয় নৌবাহিনীর একজন অফিসার বক্তব্য দিয়ে একটা নতুন বিতর্ক শুরু করে দিয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে তিনি কি এমন বলেছেন যেটা ভারতীয় দূতাবাসকে তার জন্য ব্যাখ্যা দিতে হলো, এবং কেন বলা হচ্ছে যে অপারেশন সিঁদুর এখন পর্যন্ত শেষ হয়নি। এই সব কিছু আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের বুঝে নেওয়া দরকার অপারেশন সিঁদুরটা কি ছিল। দেখুন, এটা ছিল একটি ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি সন্ত্রাস বিরোধী অভিযান, যেটা 2025 সালের 7ই মে শুরু করা হয়েছিল। এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল যে পাকিস্তান ও পাকিস্তান অকুপাইড কাশ্মীরের উপর অবস্থিত যেসব সন্ত্রাসী ঘাঁটিগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া। এই ঘাঁটিগুলির মধ্যে ছিল মুজফ্ফরাবাদ, কোটালি এবং বাহালপুরের মতো স্থানগুলি। কিন্তু এই অভিযানটা কেন করা হয়েছিল? এই অভিযানের পেছনে ছিল একটা মর্মান্তিক ঘটনা। কারণ 2025 সালে 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামের মধ্যে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় 26 জন নিরীহ মানুষের প্রাণ যায়। এর থেকেও একটা বড় বিষয় হচ্ছে যে যাদেরকে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছিল। এই হামলার পর তার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যেটা একটা লস্করি তাইবার শাখা, আর তার জন্যই ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে এবং পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। কারণ এই লস্করি তাইবা এবং জৈশ ই মোহাম্মদের মতো গ্রুপগুলি পাকিস্তান থেকে অপারেট করা হয় এবং পাকিস্তানি সেনা তাদেরকে সাহায্য করে। এমনকি এই হামলার পর ভারতের মধ্যে পাকিস্তানের যেসব কূটনীতিবিদরা ছিল তাদেরকে বহিষ্কার করা হয় এবং ইন্দাস ওয়াটার ট্রিটিকে সাসপেন্ড করে দেওয়া হয়। এই উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিঁদুরকে শুরু করে। এখানে ভারতীয় সেনাবাহিনীর প্রধান দাবি ছিল যে এই অভিযানে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি এবং লস্করি তাইবা বা জৈশ ই মোহাম্মদের মতো যেসব প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সেগুলোকে টার্গেট করা হবে। এই অপারেশনের পর কর্নেল সোফিয়া কুরাশি বলেছে, আমাদের হামলা ছিল একবারে নির্ভুল এবং কোনো রকমের পাকিস্তানি সামরিক বা বেসামরিক স্থাপনাগুলোকে আমরা লক্ষ্য করিনি। তবে এই হামলার পর পাকিস্তান তার তীব্র নিন্দা করে এবং পাকিস্তান দাবি করে যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় মুজফ্ফরপুরবাদ একটি মসজিদ কমপ্লেক্স এবং অন্যান্য বেসামরিক এলাকায় আঘাত আনা হয়েছে। পাকিস্তান দাবি করছে যে এই হামলার ফলে 31 জন নিহত, 46 জন আহত হয়েছে, যার মধ্যে শিশু ও নারীও ছিল। এমনকি জৈশ ই মোহাম্মদের নেতা মাসুদ আজহার দাবি করে যে তার পরিবারের 10 জন সদস্যের মধ্যে প্রায় 5 জন শিশু ছিল, তারাও এই হামলার মধ্যে নিহত হয়েছে। পাকিস্তান এখানে দাবি করছে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান, যার মধ্যে ছিল 3টি রাফেল, একটি সুখোই এবং একটি মিগ 29 যুদ্ধ বিমানকে শুট ডাউন করে দিয়েছে। এছাড়াও তারা 12টি ভারতীয় ড্রোনকে শুট ডাউন করে ফেলেছে। কিন্তু পাকিস্তানের এই দাবিগুলোকে ভারত প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে। জেনারেল অনিল চৌহান বলেছে যে পাকিস্তানের দাবি হচ্ছে অতি রঞ্জিত। অবশ্যই ভারতের ডিফেন্সের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে পাকিস্তান যতটা দাবি করছে ততটা নয়। এই পরিস্থিতিতে একটা তথ্য যুদ্ধ শুরু হয় এবং তারপরে আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে হ্যাশট্যাগ অপারেশন সিঁদুর ট্রেন্ড করতে শুরু করে। এমনকি পাকিস্তান কিছু ছবি এবং ভিডিও শেয়ার করে, যেই ভিডিও এবং ছবিতে দেখানো হচ্ছে যে পাকিস্তান ভারতীয় বিমানকে শুট ডাউন করে দিয়েছে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে যেসব ছবিগুলো পাকিস্তান পোস্ট করেছে সেগুলো হচ্ছে এআই জেনারেটেড, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড। এখন আসি সেই মূল বিতর্কে, যেটা সম্প্রতি সংবাদ মাধ্যমের মধ্যে একটা ঝড় তুলে দিয়েছে। গত 25শে জুন ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি প্রতিরক্ষা সেমিনারে ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন শিবকুমার একটা বক্তব্য দেন। তিনি এই বক্তব্যে বলেন যে অপারেশন সিঁদুর যখন শুরু হয়েছিল তখন শুরুতেই আমরা কিছু যুদ্ধ বিমানকে হারিয়েছিলাম। এর প্রধান কারণ ছিল রাজনৈতিক নেতৃত্বে দেওয়া সীমাবদ্ধতা। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে শুধুমাত্র সন্ত্রাসী ঘাঁটিগুলোর উপর আক্রমণ করতে, পাকিস্তানের কোনো সামরিক বা এয়ার ডিফেন্স সিস্টেমকে আক্রমণ করা যাবে না। আর এর জন্যই কিন্তু ভারতকে প্রথমে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এরপর তিনি আরও বলেন যে যখন আমরা এই ক্ষয়ক্ষতির সম্মুখীন হই তারপরেই কিন্তু আমরা আমাদের এই কৌশলকে পরিবর্তন করি। আমরা আমাদের ব্রহ্মোস মিসাইলকে ব্যবহার করে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ডিস্ট্রয় করে দিই এবং পাকিস্তানের মধ্যে যেসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তাদের উপর নির্ভুলভাবে আঘাত করি। এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা হইচই পড়ে যায়। অনেকেই বলতে শুরু করে যে ভারতীয় বিমান বাহিনী ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল তার প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব এবং পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়নি বলে। এমনকি ইন্দোনেশিয়ার একজন অফিসার দাবি করে যে ভারতের এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে 6টি যুদ্ধ বিমান হারিয়েছে। ক্যাপ্টেন শিবকুমার ইন্দোনেশিয়ার এই অফিসারের দাবিকে অস্বীকার করে দেয়। তিনি বলেন যে আমরা অবশ্যই কিছু বিমানকে হারিয়েছি, কিন্তু এতটাও নয় যে যতটা সোশ্যাল মিডিয়া বা আপনারা ডিমান্ড করছেন। আর এরপরে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাই ক্যাপ্টেন শিবকুমারের এই বক্তব্যের পর সংবাদ মাধ্যমের মধ্যে একটা ঝড় শুরু হয়ে যায়। জাকার্তার ভারতীয় দূতাবাস তড়িঘড়ি একটি বিবৃতি জারি করে এবং সেখানে বলা হয় যে ক্যাপ্টেন শিবকুমার যে বক্তব্য দিয়েছে সেটাকে সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা করছে। এখানে ভারতীয় জেনারেল শিবকুমার বলতে চেয়েছিল যে ভারতের সশস্ত্র বাহিনী বেসামরিক রাজনীতির নেতৃত্বে কাজ করে, যেটা পাকিস্তানের মতো কিছু প্রতিবেশী দেশের থেকে আলাদা। ভারত সরকার আরও বলে যে অপারেশন সিঁদুরে এখানে লক্ষ্য ছিল যে শুধুমাত্র সন্ত্রাসী ঘাঁটিগুলোকে ধ্বংস করা, কোনো রকমের সংঘাত বাড়ানো নয়। আমাদের ভারতীয় সামরিক বাহিনী গণতান্ত্রিক নেতৃত্বের নির্দেশ মেনে কাজ করে এবং এটাই হচ্ছে আমাদের শক্তি। এই বিবৃতি থেকে স্পষ্ট হয় যে ভারত সরকার চায় না যে আর কোনো ধরনের বিতর্ক বাড়ুক।
এখানে ভারত স্পষ্ট করে বলেছে যে ক্যাপ্টেন শিব কুমার শর্মা কখনোই বলেনি যে রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে ভারতকে একটি বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এখানে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভারত আসলেই তাহলে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। দেখুন, এখানে পাকিস্তান দাবি করছে তারা 5টি যুদ্ধ বিমানকে শুট ডাউন করেছে, যার মধ্যে 3টি রাফেল, একটি সুখোই 30 এবং একটি মিগ-29 যুদ্ধ বিমান। এখানে পাকিস্তান আরও বলে যে তারা 12টি ভারতীয় ড্রোনকে শুট ডাউন করেছে। এমনকি বিদেশি সংবাদ মাধ্যম দাবি করছে যে ভারত 5 থেকে 6টি যুদ্ধ বিমান হারিয়েছে, এমনকি 2টি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি ভারতের তরফ থেকে বলি, ভারত সরকার এখনো পর্যন্ত এই অপারেশন সিন্ধু সম্বন্ধে কোনো ধরনের তথ্য প্রকাশ করেনি, কারণ অপারেশন সিন্ধু এখনো পর্যন্ত চলছে। তবে এখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে আমরা পাকিস্তানের নূর খান এয়ারবেস এবং অন্যান্য বায়ুসেনা ঘাঁটির উপর সফলভাবে হামলা চালিয়েছি। আমরা পাকিস্তানের মধ্যে চীনের যেসব এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ছিল সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছি। তবে কিছু বিশ্লেষক বলছে যে অপারেশন সিন্ধু যখন শুরু হয়েছিল তখন প্রথম পর্যায়ে ভারতের পরিকল্পনা কিছু ঘাটতি ছিল, কারণ পাকিস্তান সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল এবং পাকিস্তানের চাইনিজ ফাইটার জেট দ্বারা পাকিস্তান ভারতের যুদ্ধ বিমানকে শুট ডাউন করে দিয়েছে, যার মধ্যে একটি ছিল রাফেল। তবে এই ক্ষয়ক্ষতি ভারতের বিশ্বাসযোগ্যতার উপর একটি বড় প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। এখন আসা যাক সেই বিতর্কিত প্রশ্নে, সত্যি কি রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে ভারতকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে? ক্যাপ্টেন শিব কুমার শর্মা বলেছে প্রথমত ভারতীয় বিমান বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যে শুধুমাত্র সন্ত্রাস ঘাঁটিগুলোর উপর আক্রমণ করতে। এর ফলে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতের বিমান বাহিনীকে সরাসরি লক্ষ্য করতে সক্ষম হয়, আর এরপরে কিন্তু ভারত তার কৌশলগত পরিবর্তন করে এবং পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে পাকিস্তানের মধ্যে যেসব সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদের উপর আক্রমণ করা হয়। তবে বর্তমানে অনেকে সরকারকে সমালোচনা করছে, তারা বলছে যে ভারতের এরকম ধরনের একটা সীমাবদ্ধতা একটা ভুল সিদ্ধান্ত ছিল, কারণ পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানের মধ্যে যেসব সন্ত্রাসী গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদ বা লস্কর-ই-তৈয়বার মতো গ্রুপগুলো তাদেরকে এই পাকিস্তানি সেনা সংরক্ষণ করে। এমনকি ইউনাইটেড নেশনের মধ্যে চীনও পাকিস্তানের মধ্যে যেসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বাধা দেয়। এখানে আপনাদের কি মনে হয়, যদি ভারতের বিমান বাহিনীকে শুরু থেকেই পূর্ণ স্বাধীনতা দেওয়া হতো তাহলে কি ভারত এইরকম ধরনের ক্ষয়ক্ষতি থেকে এড়িয়ে যেতে পারত? এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।